বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা এই মুহূর্তে চ্যানেল আই দেখছেন তাদেরকে ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম সিডিএফের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। সিডিএফ বাংলাদেশে ক্ষুদ্র অর্থায়ন প্রতিষ্ঠানকারী সংস্থাসমূহের একটি অ্যাসোসিয়েশন। ক্ষুদ্র অর্থায়ন সংস্থাসমূহের জনবলের দক্ষতা উন্নয়ন, সেক্টরের পক্ষে লবিং এবং অ্যাডভোকেসি, গবেষণা পরিচালনা, তথ্য সংগ্রহ বিনিময় এবং সেক্টরের পক্ষে তহবিল অন্বেষণ এবং সংস্থান করা আর উদ্দেশ্যে 1992 সালে ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম প্রতিষ্ঠা লাভ করে। সিডিএফের 31 বছর পূর্তি উপলক্ষে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে এমএফআই শীর্ষক একটি ধারাবাহিক আলোচনা চ্যানেল আই সম্প্রচার করছে। এই ধারাবাহিকের আজকের 8ম পর্বটি আমাদের সিডিএফের সদস্য সংস্থা কোস্ট ফাউন্ডেশনের সৌজন্যে সম্প্রচারিত হচ্ছে। আজকের আয়োজনে যথারীতি আমাদের দুইজন সম্মানিত অতিথি আছেন। আমার ডান দিকে আছেন প্রখ্যাত অর্থনীতিবিদ, গবেষক, পৃথিবীর বিভিন্ন দেশের সুনামের সাথে দায়িত্ব পালনকারী, বর্তমানে ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট আইএনএমের নির্বাহী পরিচালক ডক্টর মুস্তফা কামাল মুজিরি। আজকের আয়োজনে সদয় উপস্থিতির জন্য আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। আমার বাম দিকে আছেন দারিদ্র্য বিমোচন, মানবিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে নিবেদিত ক্ষুদ্র অর্থায়ন প্রতিষ্ঠান কোস্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক জনাব রাজাউল করিম চৌধুরী। আজকের এই আয়োজনের সদয় উপস্থিতির জন্য আপনাকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি একজন স্বনামখ্যাত অর্থনীতিবিদ ও গবেষক। অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দারিদ্র্য বিমোচন, ভ্যালু চেইন, খাদ্য নিরাপত্তা সহ অনেক গবেষণার সাথেও আপনি জড়িত ছিলেন এবং এখনও আছেন। এসব গবেষণায় অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে ক্ষুদ্র অর্থায়ন প্রতিষ্ঠানসমূহের অবদান কীভাবে এগুলাকে মূল্যায়ন করা হয়েছে বলে আপনি মনে করেন? অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন মানেটা কি? যে আসলে এমন একটা উন্নয়ন ধারা, যে ধারাতে সকল ব্যক্তি, সকল অঞ্চল, সকলেই অন্তর্ভুক্ত থাকবে, এই ধরনের একটা উন্নয়ন। অর্থাৎ আমাদের উন্নয়নটা এমন হবে যে উন্নয়নে কেউ, যেটা আমরা বলি যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, এসডিজি, যে মূল কথাটা হচ্ছে লিভিং নো ওয়ান বিহাইন্ড। লিভিং নো ওয়ান বিহাইন্ড। হ্যাঁ, তাহলে এই জিনিসটা মানে কি? তাহলে সকলকেই আমি সঙ্গে নিয়ে এগোবো, যেটাই হচ্ছে অন্তর্ভুক্তিমূলক মূল ধারাটা। আর উন্নয়ন মানে একটা জিনিস হচ্ছে যে আমরা জানি যে উন্নয়নটা হচ্ছে এটা সর্বব্যাপী। এটা শুধুমাত্র অর্থনৈতিক ব্যাপার নয়, এটা সামাজিক, যেটা সাংস্কৃতিক, এটা রাজনৈতিক, এটা সকল বিষয় মিলিয়ে হচ্ছে উন্নয়ন। এটা একটা সেই উন্নয়ন ধারাটাতে যদি আমি সকলকে অন্তর্ভুক্ত করতে পারি, সকলেই যাতে এগিয়ে যেতে পারে, তাহলেই আমি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন অর্জন করতে পারবো। এখন এই কনটেক্সটে আমরা যদি এএফআইদের ভূমিকাটা দেখি, যে এএফআইরা আসলে কোথায় ভূমিকা রাখছেন। তারা তো প্রথম থেকে, স্বাধীনতার পরের থেকেই এএফআই যথার্থ, যেটাকে আমরা সামগ্রিকভাবে এনজিও সেক্টর বলি, এনজিও সেক্টর তো ভূমিকা রাখছে ওই যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদের সঙ্গেই তো প্রথম থেকেই কাজ করছেন। গ্রামের যারা দরিদ্র শ্রেণী, যারা বঞ্চিত নারী বা বঞ্চিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তারাই তো হচ্ছেন উপজীব্য, যাদের সঙ্গে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনগুলো জন্মলগ্ন থেকে কাজ করছে। কাজেই এই কথা সরাসরি বলা যেতে পারে যে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে এএফআইদের ভূমিকাটা তো একটা সামগ্রিক ভূমিকায় সেখানে রাখছেন। তারা শুধু মাইক্রো ফিন্যান্সটা দিচ্ছে তাই নয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু তারা আরও যে বিভিন্ন দিকগুলোর কথা বললাম উন্নয়নের, সবগুলোই কিন্তু তারা ওই একটা প্যাকেজের মধ্যেই তারা দিচ্ছেন। ওয়াটার সাপ্লাই, স্যানিটেশন, ঋণ থেকে আরম্ভ করে স্বাস্থ্য, শিক্ষা, প্রতিটি ক্ষেত্রেই কিন্তু তারা বিভিন্ন ঋণ প্রদান করছেন। তাহলে আমরা তো একটা বলতে পারি যে অন্তর্ভুক্তিমূলনে মূল ভূমিকাটা গ্রাসরুটস লেভেলে কিন্তু এই মাইক্রোফিন্যান্স ইনস্টিটিউশনগুলো কিন্তু রাখছেন। এবং আমরা যদি তাদের এই ভূমিকাটাকে আরও বেশি শক্তিশালী করতে পারি,
তাহলে কিন্তু আমরা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নটাকে আরও বেশি দ্রুতগতিতে এবং আরও ডিপার অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের দিকে আমরা যেতে পারবো। জনাব রেজাউল করিম চৌধুরী, আমাদের রেজা ভাই প্রিয়, আপনি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের দুর্যোগ প্রবণ এলাকা, বিশেষ করে দ্বীপ অঞ্চলের মানুষদের মানবিক উন্নয়নে নিরবচ্ছিন্নভাবে সেবা দান করে যাচ্ছেন। কী প্রেরণায় আপনি কোস্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন? আর্থমানবিক সেবা প্রদানে আপনি কেন দুর্যোগ প্রবণ এলাকাকে বেছে নিলেন? অনেক ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। বিশেষ করে সিডিএফের একজন সদস্য হিসাবে 30 বছর পূর্তি উপলক্ষে এই টক শোতে উপস্থিত হতে পেরে আমি খুবই কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার বাড়ি হচ্ছে কক্সবাজার কুতুবদিয়ায়, কিন্তু আমরা কাজ শুরু করেছি ভোলার চরফ্যাশন থেকে। একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আমি 14 বছর নগর এলাকায় একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করার পর, বেশি বেতনের চাকরি করার পর আমি অসম্ভব কম বেতনে একটা স্থানীয় এনজিও প্রতিষ্ঠা করার জন্য আমি চরফ্যাশনে চলে গিয়েছিলাম। এবং এটা তখনও অবজেক্টিভ ছিল আমি শুধু উপকূলীয় এলাকাতেই কাজ করব। সেই সুবাদেই আমরা উপকূলীয় এলাকাতেই কাজ শুরু করি। এখনও আমাদের মিশন স্টেটমেন্ট হচ্ছে আমরা উপকূলীয় এলাকাতেই কাজ করব। এটার দুটো কারণ, যেটা প্রিন্সিপালটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন। তাহলে উপকূলীয় এলাকাগুলোকে এই অন্তর্ভুক্তিতে আসতে হবে। যেমন ভোলার দ্বীপাঞ্চল, চরমতাহার, জহিরুদ্দিন, ঢালচর। আমরা যখন কাজ শুরু করি সেখানে 1994-এ, তখন কিন্তু সেখানে গভর্নমেন্টের কোনো এজেন্সি কাজ করে নাই। আমরা সেখান থেকে শুরু করেছিলাম। তারপরে সেখানে শুরু করার পর আমরা ভোলার মেইন অঞ্চলগুলোতে কাজ শুরু করি। এরপরে আমরা সেখান থেকে চলে গেলাম কক্সবাজারে, কুতুবদিয়া, মহেশখালী, অন্যান্য এলাকায়। তো এখানে আমরা শুধু মাইক্রোফাইন্যান্স করেছি তা নয়, মাইক্রোফাইন্যান্স করেছি আমাদের সাস্টেইনেবিলিটির জন্য, কিন্তু এটার সারপ্লাস দিয়ে আমরা সেখানে এডুকেশন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেছি, আমরা সেখানে হেলথের উপর কাজ করেছি, আমরা ওয়াশের উপর কাজ করেছি। এর বাইরে যেটার জন্য মানুষ কোস্টকে চিনে সেটা টাকার জন্য নয়, সেটা হচ্ছে যে আমাদের অধিপরামর্শ এবং মূল্যবোধের জন্য। আমরা উপকূলীয় এলাকায় আগামী 50 বছরে ক্লাইমেট চেঞ্জের ফলে যে মানুষ উদ্বাস্তু হয়ে যাবে সেটাকে আমরা বিশ্ব দরবারে পৌঁছিয়ে দিয়েছি। যে কারণে 2014 সালে কানকুনে ক্লাইমেট ডিসপ্লেসমেন্ট ইস্যুটা অন্তর্ভুক্ত হয়েছে, আমরা সেখানে করেছি। এরপরে বাংলাদেশ সরকার ক্লাইমেট ডিসপ্লেসমেন্টের উপরে পলিসি নিয়েছে, এটা হলো অ্যাডভোকেসির জায়গা। এরপরে আর কি করেছি, যেহেতু ক্লাইমেট চেঞ্জের ফলে পানির সমস্যা হবে, আরও অন্য অনেক সমস্যা হবে, আমরা ক্লাইমেট অ্যাডাপটিভ টেকনোলজিগুলো আমরা প্রমোট করেছি উপকূলীয় এলাকায়। সেটা আমরা ভোলাতে বলেন, কক্সবাজারে বলেন, অন্যান্য অঞ্চলে আমরা সেটাকে প্রমোট করেছি। আমাদের উদ্দেশ্য ছিল ভবিষ্যতে যে সমস্যা হবে সেখানে যেন উপকূলীয় মানুষের বিষয়গুলোকে অন্তর্ভুক্তি যাতে করা যায়। এটা আমরা একদিকে মাইক্রোফাইন্যান্স প্লাস দিয়ে আমরা পূরণ করার চেষ্টা করেছি, অন্যদিকে অধিপরামর্শ দিয়ে আমরা জাতীয় পর্যায়কে সরকারকে হেল্প করেছি, এবং আন্তর্জাতিক পর্যায়ে যে জলবায়ু পরিবর্তনের ফলে যে ইস্যুগুলো আসছে সেখানে এই বিষয়গুলোকে নিয়ে গেছি, এবং ভবিষ্যতেও আমরা এই বিষয়টা অব্যাহত রাখবো। ইন্টারন্যাশনালি আপনার একটা এঙ্গেজমেন্টও আছে, আপনার কপে এবং ক্লাইমেট চেঞ্জে বিভিন্ন সংস্থার সাথে আপনি জড়িত আছেন। দারিদ্র দূরীকরণ, মানবিক উন্নয়ন এবং বিশেষ করে নারীর ক্ষমতায়নে এমএফআইগুলো বাংলাদেশে যে বিশেষ ইতিবাচক ভূমিকা রেখেছে, তারা সারা বিশ্বের জন্য একটা উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ। দেশের জিডিপিতেও আপনি ভালো করে জানেন, আপনার স্টাডিও আছে, জিডিপিতেও মাইক্রোফিন্যান্সের যে অবদান আছে তা সর্বজন বিদিত। একজন অর্থনীতিবিদ, উন্নয়ন চিন্তক এবং গবেষকের চোখে টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ অর্জনে ক্ষুদ্র অর্থায়ন প্রতিষ্ঠানসমূহের ভূমিকাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমরা যখন এই মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশনগুলোর ভূমিকার কথা চিন্তা করি, আসলে তারা যে কাজগুলো করছেন এই কাজটাকে আরও বেশি সুসংহত করা এবং এটাকে আরও বেশি লক্ষ্য অর্জনে সহায়ক করা,
এর জন্য যে পরিবেশ, এর জন্য যে সাপোর্ট সার্ভিস, এর জন্য যে ধরনের নীতি এবং কাঠামোগত সমন্বয় করা প্রয়োজন, এইটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমি যে ভূমিকা জোরদার করার কথা বলছি এটা কিন্তু করা সম্ভব। কাজে এক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের যে যেটাকে আমরা বলি জাতীয় পর্যায়ে, নীতিগত পর্যায়ে যেমন একটা দৃষ্টিভঙ্গির পরিবর্তনের প্রয়োজন আছে, সেই সঙ্গে সঙ্গে আমাদের যেটাকে আমরা বলি লোকাল লেভেল, অর্থাৎ যেখানে এই কাজগুলো হবে সেই লোকাল লেভেলে যে সাপোর্ট সার্ভিসগুলো, অর্থাৎ আমাদের এখানটায় যে আমাদের ডিজিটালাইজেশন অফ গভর্নেন্স যেটা আছে এটাকে আরও বেশি শক্তিশালী করা, এবং এটার সঙ্গে এই ইনস্টিটিউশনগুলোর সঙ্গে সঙ্গে আমাদের এই যে মাইক্রোফাইন্যান্স সেক্টর বা অন্যান্য সিভিল সোসাইটি অর্গানাইজেশন তাদের সম্পৃক্ত করে, এবং এই এসডিজির কনটেক্সটে যে আমাদের পরিবর্তনগুলো প্রয়োজন লোকাল লেভেলে, সেইখানে একটা শক্তিশালী ভূমিকা রাখার জন্যে যে কাঠামোগত পরিবর্তন, এটা কিন্তু একান্ত দরকার। আমরা কিন্তু উন্নয়ন কাঠামো এটা কিন্তু স্বাধীনতার পরবর্তী থেকেই আমরা গড়ে তুলতে সক্ষম হয়েছি। এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই কাঠামোটাকে আরও বেশি শক্তিশালী করা, এবং হ্যাঁ এই জিনিসটা আমরা যদি করতে পারি তাহলে কিন্তু আপনি যেটা বললেন যে আমাদের এসডিজির লক্ষ্যমাত্রা, এই লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে আমরা কিন্তু আরও দ্রুততর বেগে এগিয়ে যেতে সক্ষম হব। সুধী দর্শক, আমরা এখন কোস্ট ফাউন্ডেশনের কার্যক্রমের উপর একটি ভিডিও চিত্র দেখব। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করে থাকে। জাতীয় পর্যায়ের অ্যাডভোকেসির অংশ হিসেবে কোস্ট সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কাজ করে থাকে। বাংলাদেশে জলবায়ু উদ্বস্তুদের জন্য নীতিমালা তৈরি, লঞ্চ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ আইন তৈরি, বৈদেশিক সহায়তাকে স্থানীয়করণের দাবি জোরদার করা, খুরুশকুলের কুতুবদিয়া পাড়ায় জলবায়ু উদ্বস্তুদের জন্য বিশ্বের প্রথম পুনর্বাসন ঘর স্থাপন, এই সব কিছুই সম্ভব হয়েছে কোস্ট ফাউন্ডেশন ও অন্যান্য সংগঠনের অ্যাডভোকেসির মাধ্যমে। আন্তর্জাতিক পর্যায়ে কোস্ট ফাউন্ডেশনের অ্যাডভোকেসির সাহায্যে কানকুন চুক্তিতে জলবায়ু উদ্বস্তুদের বিষয়টি গৃহীত হয়েছে এবং প্ল্যাটফর্ম অন ডিজাস্টার ডিসপ্লেসমেন্ট সংগঠিত হয়েছে। কোস্ট ফাউন্ডেশন এরই মধ্যে উপকূলের 1,60,000 সুবিধাবঞ্চিত পরিবারকে ক্ষুদ্র ঋণ প্রকল্পের আওতায় এনেছে। শুধুমাত্র ঋণ দিয়েই দায়িত্ব শেষ নয়, কোস্টাল ইন্টিগ্রেটেড টেকনোলজি এক্সটেনশন প্রোগ্রাম বা সাইটেপের মাধ্যমে ঋণ গ্রহীতাদের গবাদি পশুপালন ও মৎস্য চাষে প্রযুক্তিগত সহায়তা প্রদান করে থাকে কোস্ট ফাউন্ডেশন। রয়েছে প্রাথমিক স্বাস্থ্যসেবাদান কর্মসূচি, যার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে উন্নত স্বাস্থ্যসেবা। এছাড়া কক্সবাজারে দেশের প্রথম বাণিজ্যিক কাঁকড়া হ্যাচারি স্থাপন করেছে কোস্ট ফাউন্ডেশন। একই সাথে নাজিরার টেকে দেশের প্রথম ফিশ ফিড কারখানা ও শুটকির জন্য হিমাগার স্থাপন করেছে কোস্ট ফাউন্ডেশন। কোস্ট ফাউন্ডেশন রোহিঙ্গা এবং স্থানীয় সম্প্রদায়ের মধ্যে আস্থা ও বোঝাপড়ার সম্পর্ক তৈরি করতে সম্প্রদায় ভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। ইউনিসেফের সহায়তায় তারা রোহিঙ্গা শিশুদেরকে মৌলিক শিক্ষা প্রদান করে আসছে। এই প্রকল্পের আওতায় মোট 8,424 জন শিশু মানসম্মত শিক্ষা গ্রহণ করতে পারছে। এছাড়া রোহিঙ্গা শিশু, কিশোর ও তরুণদের জন্য সুরক্ষামূলক পরিবেশ নিশ্চিত করতে কোস্ট বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকে। কোস্ট ফাউন্ডেশন প্রাকৃতিক দুর্যোগকালীন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং দুর্যোগ পরবর্তী সময়ে ত্রাণ বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে।
সম্প্রতি কক্সবাজারের টেকনাফে ঘূর্ণিঝড় মিথিলিতে 4 সদস্যকে হারানো একটি পরিবারকে এক দুর্যোগ কবলিত এলাকার মানুষদের ত্রাণ ও পুনর্বাসন সহ ঘুরে দাঁড়াতে কোস্ট ফাউন্ডেশন বিভিন্নভাবে সহযোগিতা দিয়ে থাকে। এ কাজে আপনারা কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করছেন, এ ব্যাপারে সরকার ও প্রশাসনের সহযোগিতাকে আপনি কিভাবে দেখছেন? অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় আওয়াল ভাই। আমরা বলবো যে যদি সরকারের সহযোগিতা আমরা না পেতাম এই কাজটা আমরা করতে পারতাম না। এই ক্ষেত্রে বাংলাদেশের একটা অগ্রগণ্য ভূমিকা আছে, স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার ম্যানেজমেন্ট আছে, এবং সেই ক্ষেত্রে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে যে কোনো সাইক্লোনের 24 ঘন্টা আগে, যে কোনো সাইক্লোনের 24 ঘন্টা পরে, যেটা ইমিডিয়েট, এবং সেখানে লোকজনকে জড়ো করে নিয়ে যাওয়া। ইদানিং যেটা হচ্ছে যে সাইক্লোন শেল্টারে তাদের খাবার পরিবেশন করা, একটা গর্ভবতী মাকে সহায়তা করা, প্লাস সাইক্লোনের পরে দ্রুত বিশুদ্ধ পানির ব্যবস্থা করা যাতে কোনো স্বাস্থ্যগত বিপর্যয় না হয়। এবং এখানে প্রথমত ইন্টারভেনশন যেমন জরুরি, সবচেয়ে বড় জরুরি হচ্ছে যে ইনফরমেশনটা দেওয়া। ইনফরমেশনটা জাতীয় শুদ্ধ ভাষায় দিলে হবে না, ভোলা অঞ্চলে ভোলার লোকাল ভাষায় দিতে হবে, কক্সবাজারের চিটাগনিয়ান ভাষায় দিতে হবে। সরকার আমাদেরকে 2টো কমিউনিটি রেডিও অনুমোদন দিয়েছেন, আমরা 2টো কমিউনিটি রেডিও আমরা সেখানে দিয়েছি। উপকূলবর্তী এলাকায় না আপনারাই প্রথম যেখানে রেডিও সিস্টেমটা আপনারা প্রচলন করেন। আমরা প্রচলন করেছি। এটা সাইক্লোনের সময় যেমন মানুষকে সহযোগিতা করছে, এবং এই 2টো রেডিও কিন্তু আমাদের কিশোরী মেয়েরা চালায়। আমরা একটা অবজেক্টিভ নিয়েছি, এর ফলে কিশোরীদের যে প্রজনন স্বাস্থ্য আছে সেখানে আমরা হেল্প করতেছি। আমরা সেখানে জেলেদেরকে আমরা সহযোগিতা করতেছি, এবং কৃষকদেরকে আমরা ক্লাইমেট অ্যাডাপ্টেড টেকনোলজির উপরে তাদেরকে আমরা কথাবার্তা বলছি। ভবিষ্যতে সাইক্লোনের ফ্রিকোয়েন্সি কিন্তু বাড়বে বিকজ অফ দ্য ক্লাইমেট চেঞ্জ, রাইট। তো সুতরাং সরকারের সাথে আমাদের মতো MFI প্লাস ইনস্টিটিউশনগুলোকে স্ট্যান্ড বাই থাকতে হবে। আপনাদের দোয়ায় আমরা সেটা করছি। বেসরকারি ব্যাংকে তারল্যের সংকট চলছে, তীব্র তারল্যের সংকট চলতেছে এই মুহূর্তে। এই সংকটের ফলে ক্ষুদ্র মাঝারি সংস্থাসমূহ তহবিল সংকটে ভুগছে। আদায়ের হার শতভাগ হওয়া সত্ত্বেও MFIগুলোকে পুনঃ অর্থায়ন করা যাচ্ছে না বা করতে পারতেছে না। তহবিল যোগানের পূর্বশর্ত হিসাবে ব্যাংকগুলো সহায়ক এবং নগদ জামানতের দাবি করছে। পাশাপাশি বাড়তি সুদ এবং কিছু কিছু ক্ষেত্রে হিডেন কস্টেরও অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে। এই বাস্তবতার প্রেক্ষাপটে বাণিজ্যিক ব্যাংক এবং PKSF থেকে তহবিল প্রবাহ বাড়ানোর জন্য কি কি ব্যবস্থা নেওয়া উচিত বলে আপনি মনে করেন? প্রথমত সরকারকে চিন্তা করতে হবে, আমি যেহেতু ঢাকা শহরে গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট বাড়ালে হবে না। সরকারকে বুঝতে হবে গত 1 দশকে বাংলাদেশে বিরাট একটা পরিবর্তন হয়ে গেছে। প্রথমত বাংলাদেশের অজপাড়া গায়েও এখন বিদ্যুৎ পৌঁছে গেছে, কোনো লোডশেডিং হয় না। 2, যেখানে 5 বছর আগে ভোলা থেকে এবং কুতুবদিয়া থেকে ঢাকা শহরে আসতে লাগতো 2 দিন, সেখানে 6 ঘন্টায় চলে আসা যায়। 3 হলো আমাদের বাংলাদেশে কিন্তু নন প্রোডাক্টিভ উপজেলা শহর এবং আরবান এলাকাগুলোতে প্রচুর লোকজনের জনসমষ্টি হয়ে গেছে, যারা প্রোডাকশনের সাথে জড়িত নয়, কিন্তু তাদের মুরগি দরকার, ডিম দরকার, আরও অনেক কিছু দরকার। সো এই কারণে সারা দেশে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি হয়ে গেছে। তারা অফার্ম অ্যাক্টিভিটি, সাইকেল রিক্সার মেকানিক যেমন হচ্ছে, পাশাপাশি মুরগির খামার হচ্ছে, ডিম উৎপাদন করতেছে, গরুর খামার করতেছে। তো এরা কিন্তু আগের মতো, আমরা শুরু করেছিলাম 5,000 টাকা লোন দিয়ে, তারা 5,000 টাকায় আর হচ্ছে না,
তার দরকার 5 লাখ টাকা। আমি তারল্য সংকটের ব্যাপারটা আমি ডক্টর মজুরির কাছে যাচ্ছি, যেন কারণ আপনি বাংলাদেশ ব্যাংকের চিফ ইকোনমিস্ট ছিলেন। এই বর্তমান যে তারল্য সংকট, যে কারণে যে তহবিল প্রবাহ আমাদের মাইক্রোফিন্যান্স সেক্টরে অনেক কমে গেছে, এ ব্যাপারে আপনি কীভাবে? ধন্যবাদ। এখন একটা জিনিস হচ্ছে যে এই যে তহবিলের যে সংকট, যে কথাটা আপনি বলছেন, বিশেষ করে আপনাদের ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান সমূহে তহবিল প্রবাহের যে একটা ধীর গতি বা এটা ক্রমহ্রাসমান একটা যে ধারা, এই ধারাটা থেকে বেরিয়ে আসতে হবে নিঃসন্দেহে। কারণ এটা, এবং আমার মনে হয় যে নীতি নির্ধারক পর্যায়ে বিশেষ করে বাংলাদেশ ব্যাংকে এই নিয়ে যথেষ্ট সচেতনতা আছে। এবং আমি আপনাদেরকে একটা কথা বলি যে আইএনএমের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় আমরা একটা স্টাডি এখন করছি, যে স্টাডির মূল লক্ষ্যটা হচ্ছে যে 2041 সালে আমরা একটা উন্নত দেশে পৌঁছতে হলে আমাদের গ্রামীণ ঋণ ব্যবস্থায় বাংলাদেশ ব্যাংক এবং নীতি নির্ধারণী পর্যায়ে কী ধরনের পরিবর্তন আনতে হবে এবং কি কি করণীয়, এই সম্পর্কে রিকমেন্ডেশন একটা দেওয়ার জন্য আমরা একটা কাজ করছি। আমরা আশা করছি যে, এবং এর জন্যে যে তথ্য সংগ্রহ, সে কাজটা শেষ করা হয়েছে, এখন অ্যানালাইসিসের কাজটা চলছে, এবং আমরা আশা করছি যে এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের এই যে আপনি যেটা বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক বা অন্যান্য খাত থেকে ঋণ প্রবাহ, বিশেষ করে গ্রামীণ পর্যায়ে ঋণ প্রবাহ, যেখানটায় শুধু কৃষক তারা নয়, বরং এখানটায় যারা অন্যান্য নন ফার্ম সেক্টর আছে, বিভিন্ন যেটাকে আমরা সিএমএসএমই বলি, সে প্রতিষ্ঠানগুলো রয়েছে, মাইক্রো এন্টারপ্রাইজ লোনের কথা আছে, এখানে কিভাবে প্রয়োজনীয় ঋণটা যাওয়া সম্ভব, তার জন্য কী ধরনের নীতি গ্রহণ করতে হবে, এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংক কিন্তু সচেতনভাবে কাজ করছে। জি, অবশ্যই। এখন এক্ষেত্রে একটা জিনিস হচ্ছে কি, যে এক্ষেত্রে এফআইগুলোর কিন্তু একটা ভূমিকা এখানে রাখা যেতে পারে। সেটা হচ্ছে যে এখন কিন্তু আমাদের যে ফাইন্যান্সিয়াল সেক্টর যেটা, এটা কিন্তু আয়তন বাড়ছে, এবং এখন কিন্তু আমরা যেটাকে বলি যে এই ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ছাড়াও তহবিল সংগ্রহের কিন্তু আরও অনেক অল্টারনেটিভ সোর্স আসছে, আধুনিক সোর্স যেগুলো এখন আসছে কিন্তু, এবং আমাদের দেশেও কিন্তু এগুলো প্রচলিত হচ্ছে। এবং আমার মনে হয় যে এক্ষেত্রে এফআইগুলোরও একটা, এবং নীতি নির্ধারণের ক্ষেত্রে একটা সহযোগিতামূলক যদি ভূমিকা থাকে, তাহলে এফআইগুলো কিন্তু এই অল্টারনেটিভ সোর্সগুলোকেও ট্যাকল করতে পারে। ক্যাপিটাল মার্কেট থেকে, পুঁজিবাজার থেকে যেমন অর্থ সংগ্রহ হয়, বিভিন্ন দেশে করছে, গ্রিন বন্ড নামে একটা, বিভিন্ন ধরনের এই ধরনের কিন্তু অসংখ্য সুযোগ সুবিধা কিন্তু বিভিন্ন দেশে হয়েছে, আমাদের দেশেও কিন্তু এগুলো হচ্ছে। কাজেই এই ব্যাংকের সঙ্গে সঙ্গে এই যে বিভিন্ন আমাদের ইনোভেটিভ যেটাকে আমরা বলি, যে বিভিন্ন সোর্সেস অফ ফান্ড যেটা আসছে আমাদের আর্থিক বাজারে, এবং এই মাইক্রোফিন্যান্স সেক্টরগুলোকে কিন্তু এই ডাইভার্সিফাইড সোর্স থেকে ফান্ড সংগ্রহ করলে, তাহলে কিন্তু এই ধরনের একটা সোর্স থেকে ফান্ড কমে গেলে তাদের যে পারফরমেন্সের উপরে যে একটা বিরূপ প্রভাব, সেই প্রভাবটা থেকে কিন্তু মুক্ত হওয়া যাবে। তহবিল সংকট, সার্ভিস চার্জ নিয়ে একটা বিভ্রান্তি আছে, রেগুলেটরি বাধাসমূহ ইত্যাদি সম্পর্কে আপনি যদি কিছুটা আলোকপাত করতেন, এবং এই চ্যালেঞ্জসমূহ কীভাবে অতিক্রম করা যায় বলে আপনি মনে করেন? অলরেডি শ্রদ্ধেয় মজুরি ভাই বলেছেন, সরকারকে উদারভাবে, বাংলাদেশ ব্যাংককে, এমআরকে উদারভাবে এমএফআইগুলোকে ক্যাপিটাল সংগ্রহের জন্য অনেকগুলো বিষয় খুলে দিতে হবে। যেমন সেভিংসের জন্য কোনো বার রাখা যাবে না। আর একটা প্রশ্ন আসছে ফরেন ক্যাপিটাল ইনভেস্টর ফান্ড, এটার জন্য সরকারকে উদার হতে হবে। আর তৃতীয় হচ্ছে, ব্যাংকগুলো আমাদেরকে যথেষ্ট দিচ্ছে, কিন্তু আপনি প্রথমেই শুরু বলেছিলেন এখানে অনেকগুলো হিডেন ইম্পিডিমেন্ট আছে, এগুলাকে দূরে সরাই দিতে হবে। কারণ আমি মনে করি যে বাংলাদেশের গ্রামাঞ্চলের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য দুটো বিষয় খুবই জরুরি। একটা হচ্ছে ক্যাপিটাল, আরেকটা হচ্ছে যে টেকনোলজি, প্রশিক্ষণটা। তো সেই ক্ষেত্রে এটা প্রমাণিত হয়ে গেছে, পিকেএসএফ যথেষ্ট
চেষ্টা করতেছে, জি। কিন্তু আর পারছে না। তো সুতরাং পিকেএসএফ ইতিমধ্যেই এমএফআই গুলোকে ছাড় দিয়েছে, আমরা ব্যাংকে যাচ্ছি, কিন্তু নেক্সট স্টেজে কোথায় যাব? ফরেন ক্যাপিটাল। নেক্সট স্টেজে কোথায় যাব? আমাদের যে সেভিংসের বারটা আছে সেটা তুলে দিতে হবে। রেগুলেটরি বডিকে আমরা ইনভাইট করেছি, আপনারা আসেন, রেগুলেটরি বডি হোক, কিন্তু রেগুলেশনের অর্থ এই স্যার নয়। একটা কথা বলছেন, ওই যে ক্যাপিটাল ফান্ড, ক্যাপিটাল ফান্ড যে গ্রিন বন্ড, সেটাই স্টক মার্কেটের জন্য বলা হচ্ছে যে 200টা ব্রাঞ্চ না হলে আপনি যেতে পারবেন না। আমরা বলছি যে না, সেটাকে দেড় সাথে নিয়ে আসেন। আমরা ক্যাপিটাল মার্কেট থেকে আমরা ক্যাপিটালটা সংগ্রহ করতে চাই। সো এই ক্ষেত্রে এমআরএ, বাংলাদেশ ব্যাংক সরকারকে আরো অনেক উদার হতে হবে। কি কারণে উদার হতে পারে? এই পর্যন্ত এমন কোনো ক্রেডিবল মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠান ফেল করে নাই। এই মুহূর্তে বাংলাদেশের চ্যালেঞ্জ যেমন রয়েছে, তেমনি আগামী 7-8 বছরের মধ্যে আমাদের অর্থনীতি আরও বহুলাংশে এগিয়ে যাওয়ার সম্ভাবনার কথা আমরা শুনতেছি। এর প্রেক্ষিতে সামনের দিনের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে এবং সম্ভাবনাগুলোকে বাস্তবে রূপায়ণের জন্য এমআইগুলোর কাছে আপনার প্রত্যাশা কী? তাদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য করণীয়গুলোই বা কী হতে পারে? আমাদের গ্রামীণ অর্থনীতির যে বৈপ্লবিক একটা পরিবর্তন দরকার, সেই পরিবর্তনে কারা অনুঘটক হিসাবে কাজ করবে? এবং নিঃসন্দেহে আমার মনে হয় এমএফআইগুলো একটা বড় অনুঘটক হিসাবে কাজ করতে পারে। বিশেষ করে গ্রামীণ অর্থনীতির যে পরিবর্তন, এই পরিবর্তনে তাদের সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকাটা রাখার সুযোগটা রয়েছে, তাদের সম্ভাবনা রয়েছে, এবং এই সম্ভাবনাকে যদি আমরা অর্জন করতে পারি, বাস্তবায়িত করতে পারি, তাহলেই কিন্তু আমরা আমাদের লক্ষ্যে যেতে পারবো। দুটো দিকে নজর দেওয়ার দরকার। একটা হচ্ছে অর্থায়নের যে সমস্যাটা, এই সমস্যাটাকে কাটিয়ে উঠতে হবে। কারণ এমএফআই যদি ঋণের চাহিদাটা পূরণ করতে পারে, তাহলে তো গ্রামীণ অর্থনীতি কিন্তু খুব দ্রুত গতিতে সচল হতে পারবে। কাজেই এখানটায় একটা বড় ভূমিকা রাখতে হবে। কারণ আমরা সবাই জানি যে আমাদের ব্যাংক বা অন্যান্য যে আর্থিক প্রতিষ্ঠান আছে, তারা কিন্তু এই গ্রামীণ অর্থায়নে এমএফআইগুলোর তুলনায় অত বেশি ভূমিকা রাখার বাস্তব কারণেই তাদের পক্ষে সম্ভব নয়। কাজে এটা মাথায় রেখে এই এমএফআই, এই ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে হবে। তার জন্যে বাংলাদেশ ব্যাংক, এমআরএ বা অন্যান্য যেসব তদারকি প্রতিষ্ঠান আছে, তাদেরকে এই সেক্টরটাকে আরও উন্নত করার জন্য যে যে করণীয়গুলো, এগুলো পালন করতে হবে। বর্তমান যে প্রযুক্তিগত উন্নয়ন হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে এমএফআইগুলো তাদের ঋণ প্রদানটাকে যদি ডিজিটাইজ করার যে প্রচেষ্টাটা চলছে, টেকনোলজি, আধুনিক আইসিটি টেকনোলজি ব্যবহার করা, এখন কিন্তু ঋণ প্রদান এটা কিন্তু বিভিন্নভাবে, এই যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, এজেন্ট ব্যাংক, বিভিন্নভাবে কিন্তু এটাকে এই আরও বেশি এটাকে করা সম্ভব, এফিসিয়েন্সি বাড়ানো সম্ভব। শুধু দর্শক, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে এমএফআই অনুষ্ঠানে আজকের অতিথিদের কাছ থেকে আমরা অনেক মূল্যবান বক্তব্য শুনলাম, জানলাম কিভাবে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে এমএফআইগুলো ভূমিকা রেখে চলেছে। এ বিষয়ে আগামীতে বিশিষ্টজন, ক্ষুদ্র অর্থায়নের সাথে সম্পৃক্ত অন্যদের কাছ থেকে আরও শুনবো বলে আমরা আশা করতেছি। ডক্টর মোস্তফা কে মজুরি এবং জনাব রেজাউল করিম চৌধুরী মূল্যবান সময় এবং আলোচনার জন্য নিরন্তর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। শুধু দর্শক, আজ বিদায় নিচ্ছি। এমএফআইদের কার্যক্রম ও অর্থনীতিতে তাদের অবদানের খানিকটা ধারণা আজকের অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সাথে আমরা শেয়ার করতে পেরেছি। আশা করি আপনারা আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করেছেন। আবারও দেখা হবে আরও কিছু কথা নিয়ে অন্য একটি প্রতিষ্ঠান বিষয়ে। ততদিন ভালো থাকুন এবং সুস্থ থাকুন।